হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডলার রুপির সম্পর্ক। আজকে যখন ভিডিওটি করছি তখন $1 সমান 90 টাকা 50 পয়সা পৌঁছে গেছে। এটা ভারতের কাছে কিন্তু একটা গুরুতর সমস্যা, কারণ ভারত যে লিবারালাইজড অর্থনীতিকে চালু করেছে 90 দশকের পরে, তারপরে যেভাবে ভারতীয় মুদ্রার যে চলন করা হয়েছিল তা এখন যে মুহূর্তে পৌঁছেছে তাতে ভারতের কিন্তু অনেক ক্ষেত্রেই অসুবিধা হবে এই 90 টাকায় পৌঁছে যাওয়ায়। কী ধরনের সমস্যা ভারতের হতে পারে? প্রথমত, ভারত কিন্তু প্রচুর পরিমাণে আমদানি করে কাঁচা তেল বিদেশ থেকে, যেমন রাশিয়া থেকে করছে, মধ্য এশিয়া থেকে করে, আমেরিকা থেকে করে। এর ফলে কী হচ্ছে, প্রচুর টাকা কিন্তু ভারত থেকে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? কীভাবে বেরাবে? কারণ $1 সমান যদি 90 টাকা হয়, তাহলে কী হবে, যে আমাদের বেশি টাকা দিয়ে, বেশি ডলার দিয়ে যেহেতু কিনতে হবে, তো ডলারকে যদি টাকায় রূপান্তরিত করি তাহলে অনেক টাকা আমাদের খরচ করতে হবে। এবার আমরা কি কি ক্ষেত্রে অসুবিধায় পড়ব তার আগে জেনে নিই যে আমাদের হিস্টোরিক্যালি এই ডলারের দাম কীরকম ছিল। খুব যদি লক্ষ্য করে দেখি, যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল ব্রিটেনের। সেই সময় ব্রিটেনের সঙ্গে কিন্তু একটা পাউন্ডের সঙ্গে আমাদের মুদ্রার একটা সম্পর্ক ছিল। তো সে সময় কিন্তু সেভাবে ভারত আমদানিও করতো না, এবং সে সময় মোটামুটি ডলার স্টেবলই ছিল। সে সময় দাম ছিল 47 থেকে মোটামুটি 66 সাল অবধি $3.30 থেকে $4.70 মধ্যে। কিন্তু 60-এর দশকে আমরা দেখলাম একটা বিশাল পরিবর্তন এলো। প্রথমত কি, যে 62 সালে ভারত চীন যুদ্ধ এবং 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। এই দুটো যুদ্ধের পরিপ্রেক্ষিতে কি হলো, যে হিউজ বাজেট ডেফিসিট, ঘাটতি দেখা দিল, এবং আমরা কিন্তু সেভাবে এক্সপোর্টও করতে পারছিলাম না। যার ফলে কি হলো, যে IMF থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে আছে, তারা আমাদের বললো যে তোমরা টাকাটাকে ডিভ্যালিউট করো, ডিভ্যালিউট না করলে কিন্তু আমাদের অসুবিধা হবে। তো ডিভ্যালিউট হলো, ফলে টাকার সেই সময় কিন্তু মূল্যের পরিবর্তন হতে লাগলো। তখন $1 সমান সমান মুদ্রা গিয়ে দাঁড়ালো $7.50। মনে রাখতে হবে, তিনটে গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে, জায়গা রয়েছে, যেখানে আমাদের কিন্তু এই ডলার রুপির সম্পর্কের পরিবর্তন এসেছিল। সেটা কি কি? 1966 সাল, 1991 সাল আর 2008 সাল। 1966 সাল কেন বলছি? সেই সময় যে ডিভ্যালুয়েশনটা হচ্ছে তার পরিপ্রেক্ষিত ছিল কি, যে 62 সাল এবং 65 সালের ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ। এবং 1990 সালে কি হলো, যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো। আমরা দেখলাম যে ভারতের হাতে সেরকম আর্থিক অবস্থান খুবই খারাপ, মানে 15 দিনের মতো বাণিজ্য চালাতে পারবে, মানে ফরেন রিজার্ভই আমাদের কাছে নেই। সে সময় ভারতের দরকার পড়লো যে আমাদের কিন্তু নিজেদের অর্থনীতির দ্বারটাকে খুলে দিতে হবে, মানে লিবারালাইজড হতে হবে। এবং লিবারালাইজড অর্থনীতি না নিয়ে এলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আমরা সেই গ্যাট চুক্তি সাইন করেছিলাম, তার পরবর্তীকালে আমাদের অনেক ইতিহাস রয়েছে, যে সে সময় কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতিকে নতুন খাতে বইতে শুরু করতে হলো। এবং সে সময় 93 সালের দিকে তখন কিন্তু রুপি আবার মানে ডিভ্যালুয়েশনের হলো, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে অনেক পরিবর্তন এসছে। সে সময় কি দাম দাঁড়ালো, 95 সালে দেখলাম যে দাম 35 টাকায় মোটামুটি পৌঁছে গেছে, মানে $1 সমান সমান কিন্তু 35 টাকায় পৌঁছে গেছে। এবং এটা না হলে আমাদের মুশকিলেও পড়তাম, কারণ 90 দশকে যে সমস্যাগুলো আমরা তখন দেখেছিলাম, এক হচ্ছে গালফ ওয়ার শুরু হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে যে গভর্নমেন্টের বরোয়িংসও প্রচণ্ড বাড়ছে, এবং ফরেন ইনভেস্টারও সেরকম এখানে ছিল না, এবং প্রচুর ঋণ হয়ে যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের এই ডিভ্যালুয়েশনের প্রয়োজন ছিল, এবং তার ফলে আমরা ডিভ্যালুয়েশন করি এবং লিবারালাইজড অর্থনীতির দিকে আমরা পৌঁছে যাই। পরবর্তীকালে 2008 সালে, যদি তিনটে জায়গা আমরা বললাম, 66 আর 90 দশক আর 2008 কী হলো, যে একটা ইকোনমিক ক্রাইসিস সারা পৃথিবী জুড়ে দেখা দিয়েছিল। সে সময়ও কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে। যদি পরপর আমরা দেখি, যে 2000 সালে এই ডলারের দাম ছিল 44 টাকা, 2018 সালে 70 টাকা, এবং 2024 সালে দাঁড়ালো 84 টাকা। তো এই 90-এর দশকের পর আমরা যদি ভালো করে লক্ষ্য করি, যে এই 2008 সালে সারা পৃথিবীর অর্থনৈতিক ক্রাইসিস আমাদের দেশেও কিন্তু একটা প্রভাব পড়েছিল।
তখনও কিন্তু আমাদের প্রয়োজন পড়েছিল যেভাবেই হোক না কেন এই ডলারকে ডিভ্যালুয়েট করাতে হবে। কিন্তু তারপরে 2011 থেকে 2014 সে সময় কিন্তু আমাদের দেখা গেছে ডলারের দাম কিন্তু আবার বেড়েছে। যার ফলে কি হলো, এর কারণ কি ছিল? জিডিপি গ্রোথ সেভাবে ছিল না, হাই ইনফ্লেশনও ছিল, প্রচুর মূল্যবৃদ্ধি ছিল, এবং গোল্ড ইম্পোর্ট এবং অয়েল ইম্পোর্ট, যেটা সোনা এবং তেল, এই দুটো ইম্পোর্ট করতে আমাদের প্রচুর টাকা চলে যেত। তো সেই সময় কিন্তু আমাদের এই অবস্থায় গিয়ে পৌঁছানো। এবং 1993 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কি, মূলত যে মার্কেট ওয়াইজ আগে যে একটা সংরক্ষিত অবস্থা ছিল, ডলারের দাম কত বাড়বে সরকার নির্ধারিত করত, কিন্তু সেটা কিন্তু 1993 সালে খুলে দেওয়া হলো। বলা হলো যে এবার কিন্তু মার্কেট ওয়াইজ, মানে বাজারের অনুপাতে ডলারের দাম ওঠানামা করবে। তার ফলে কি হলো, যে অবস্থা সারা পৃথিবীর অর্থনীতি চলবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডলারের দামও কিন্তু ওঠানামা করবে। মানে তাই হয়েছে, আজকে 90 টাকা পৌঁছে গেছে। এখন 90 টাকায় যে পৌঁছে গেছে, এই যে বর্তমান যে পরিপ্রেক্ষিত, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে আমেরিকা আমাদের উপর বিশাল পরিমাণে শুল্ক চাপিয়ে দিয়েছে, এবং বিদেশিরাও, এতে আমাদের প্রথম দিকটা হচ্ছে আমরা ঠিকমতো সেভাবে এক্সপোর্ট করতে পারছি না, অথচ আমাদের ইম্পোর্ট কিন্তু হয়েই চলেছে। আর বিদেশিরা দেখছে যে স্টেবল কোথায় রয়েছে। দেখো এখানে আমরা যে পয়েন্টসগুলো লিখেছি, ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে ফরেন ইনভেস্টর আর উইথড্রয়িং মানি। কেন ফরেন ইনভেস্টররা তার মানি উইথড্র করছে? প্রথমত আমাদের এখানে স্টক মার্কেটে যে বিনিয়োগ করে থাকে, যে বিশাল আর্থিক বাজার রয়েছে, তারা সেখানে বিনিয়োগ করছে না, বিনিয়োগ তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে? এখন ধরো কোনো জিনিস একটা ধরো 100 টাকায় কিনেছে, এখন ডলারের দামের পরিপ্রেক্ষিতে তারা যদি এখন ডলারের দামটা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে কি হবে, আজকে যে ডলারটাকে রুপিতে কনভার্ট করে কেনা বেচা করবে, এখন ডলার থেকে রুপিতে যেই মুহূর্তে কনভার্ট করবে, যত টাকায় মালটা বেচবে, তুলে নিতে গেলে দেখবে কম টাকা পাচ্ছে, কারণ ডলারের দামটা বেড়ে যাচ্ছে। আবার বেচে দিয়ে যে টাকাটা রুপিতে ডলারের কনভার্ট করবে, তখন তাদের কিন্তু মূল্য কিন্তু কমে যাবে। তাহলে কি হবে, তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে কোনো মতে টাকাটা নিয়ে দেশে ফিরে যাওয়া, এটা তাদের উদ্দেশ্য। তাই প্রচুর পরিমাণে বিক্রি করছে। আর কি, যে ইম্পোর্ট কিন্তু এক্সিডস করেছে, ইম্পোর্ট কিন্তু বাড়ছে। মনে রাখতে হবে ডলারের সঙ্গে এই তেল আর মানে এক্সপোর্ট ইম্পোর্টের সম্পর্কটা কি। ডলারের দাম যত বাড়বে, ডলারের দাম যত বাড়বে, আমাদের অসুবিধা কোথায়? যা আমরা কিন্তু এক্সপোর্ট করতে গেলে আমাদের কিন্তু কি হবে, এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে কী প্রভাব পড়বে? ইম্পোর্ট করতে গেলে আমাদের কিন্তু বেশি পয়সা দিয়ে করতে হবে, বেশি পয়সা দিয়ে আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হবে। আমরা আজকে যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনছি, সেটা হয়তো 120 টাকা দিয়ে কিনতে হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে যেহেতু আমরা ডলারের সঙ্গে রিলেশন রেখে করছি। আর যারা যখন ইম্পোর্ট করব, যখন ওরা আমাদের দেশে মালটা বেচবে, তখন কি হচ্ছে, তখন তো ওরা তো সুবিধা পাচ্ছে, কারণ ওরা যে পরিমাণ জিনিসটা আমাদের এখানে বেচছে, ওদের সুবিধা হচ্ছে, ওরা আমাদের দেশ থেকে ডলার নিয়ে চলে যাচ্ছে। তাই ডলারের দাম হলে আমাদের এই ক্ষেত্রে অসুবিধা হবে। আর কি, যে ট্রেডেও এতে আনসার্টেনিটি দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? যে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগকারী যদি তাদের অর্থ তুলে নেয়, তাহলে আমাদের পক্ষে অসুবিধা হবে। আর কি, আর হচ্ছে যে ওরা মনে করছে যেহেতু আমেরিকায় নিয়ে গেলে টাকাটা, ডলারটাকে আমাদের এখান থেকে টাকাটা তুলে নিয়ে গিয়ে ওরা স্টেবল অর্থনীতিতে বিনিয়োগ করতে পারবে, ওরা সেটাই করছে। তাহলে এই সমস্ত পরিপ্রেক্ষিত কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে। এখন দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়, কিন্তু খোলা বাজার যেহেতু, তাই ডলারের দাম কিন্তু নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে ওঠানামা করবে। তাই যদিও এখন আমাদের দেশের মূল্যবৃদ্ধি অনেকটা নিয়ন্ত্রিত, হ্যাঁ, সরকারও চাইছে যে মানুষের হাতে টাকা আসুক, তাই জন্য জিএসটির হার কমিয়েছে। তো এগুলো একটা গুরুত্বপূর্ণ সংকেত যে ভারতীয় অর্থনীতিকে ফান্ডামেন্টাল দিক দিয়ে, পরিকাঠামোগত দিক দিয়ে একটা স্টেবল জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু এইটা একটা সমস্যা, ডলারের দাম বেড়ে যাওয়া কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। তো ভালো থেকো ছাত্রছাত্রীরা, বিষয়টিকে দেখো, চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।